সে প্রতিটি কথা জোর দিয়ে বলছিল। শোভার চোখ ঝাপসা হয়ে আসছিল। সে রাগে তার কবজি ধরে হোলের দিকে ফিরে গেল। শোভার পা ভয়ে ভয়ে ভীত হয়ে গেল। সে চাইলেও তার সামনে এমন শব্দ ব্যবহার করতে পারছিল না। যখন তারা ফিরে এলো তখন সবার চোখ আবার তাদের দিকে। সুভাষ তার দিকে তাকাল, যার মুখ সম্পূর্ণ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। বলো। সে মৃদু কিন্তু রাগে কথা বলল। শোভার নিঃশ্বাস আরও গভীর হয়ে গেল। তার জিভ ঠোঁটে আটকে গেল। সে কেবল সুভাষের সামনেই এত বড় কথা বলতে পারল। সেও জানত না কোথা থেকে সে এত সাহস পেল ভিডের মধ্যে তার স্বামীকে দোষারোপ করার, তাও এমন অবস্থায় যখন তার বিয়ের মিছিল আসেনি। সে তাকে বিয়ে করে তাকে অপমান থেকে বাঁচিয়েছিল। আজ সবার সামনে সে কিভাবে তাকে এত অপমান করতে পারে? তার মন খুব কষ্টে ছিল। সে তার কাকিমার কথা মনে করতে বাধ্য হয়েছিল। যদি তুমি আজ আমার ছেলের কাছ থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত না নাও, তাহলে আমি সবার সামনে তোমাকে এত অপমান করব যাতে আমার ছেলে সুভাষ থেকে আলাদা হয়ে যায়। তুমি তাকে যে কোনো কিছুর জন্য দোষারোপ করতে পারো। আমরা জানি যে সে সারা রাত তোমার কাছে আসেনি এবং তোমার মধুচন্দ্রিমার রাতও হয়নি। তাই তাকে এমন কিছুর জন্য দোষারোপ করো যে সে পুরুষত্বহীন। সে তার কানকে বিশ্বাস করতে পারছিল না। এই কথা শুনে শোভা সাহস হারিয়ে ফেল। সবার সামনে তার এই কথাগুলো বলা উচিত। সুভাষের কথাগুলো তার মনে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। সুভাষ প্রতিশ্রুতি দিয়েছে যে সে তোমাকে এখানে তালাক দিয়ে চলে যাবে। শোভা তার সামনে দাঁড়িয়ে থাকা সুভাষের দিকে তাকাল। তার চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। এই কথাগুলো তার মনে প্রতিধ্বনিত হচ্ছিল। যদি তুমি না বলতে পারো, তাহলে আজ রাতে আমি খুব ভালো করে প্রমাণ করে দেব যে আমি কতটা পুরুষ, এবং আজ তোমাকে কোনো উপায়ে সন্তুষ্ট করব যা তুমি কল্পনাও করতে পারবে না। আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি। যাও, এটা বলো এবং মুক্ত হও। আমার হাত থেকে নিজেকে বাঁচাও। আর এইসব ভাবতে ভাবতে সে পরের মুহূর্তেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। কিন্তু সুভাষের বাহু তাকে ধরে রাখল। সে জানত যে শোভার এমন কথা বলার সাহস নেই। কিন্তু সে সুভাষের সামনে কিভাবে এমন কথা বলতে পারে? সে আজ রাতের প্রতিশোধ নিতে যাচ্ছিল। এখনো পর্যন্ত দুজনেই বাড়ি ফিরতে পারেনি। কেউ জানত না তারা দুজনেই কোথায়। তারা একে অপরের কাছাকাছি চলে যেতে পারে। এতক্ষণে সবাই প্রাসাদে ফিরে এসেছে। ফিরে আসার পর 2 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে। কিন্তু সুভাষ আর শোভা এখনো ফিরে আসেনি। সুভাষ বিয়ের আসর থেকে তার অচেতন দেহ নিয়ে বেরিয়ে এসেছিল। সে এখনো ফিরে আসেনি। গজেন্দ্র সাহেব, দয়া করে সুভাষকে জিজ্ঞাসা করো সে কোথায়। তুমি সুভাষকে জিজ্ঞাসা করো সে কোথায়। সে এখনো ফিরে আসেনি কেন? গজেন্দ্র সাহেবকে ভেতরে আসতে দেখে লতা দেবী উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করলেন। খারাপ আবহাওয়ার কারণে সে শোভাকে তার খামার বাড়িতে নিয়ে গেছে। খামার বাড়ি? কিন্তু কেন? সে খুব রাগের সাথে এর অর্থ জিজ্ঞাসা করে। তার মনে হচ্ছিল তাকে নিয়ে যেতে। শোভা তার স্ত্রী। সে তাকে নিয়ে যেতে পারে যেখানে খুশি, যেতে তার ইচ্ছা। যাই হোক, তার স্বাস্থ্য ভালো ছিল না। তাই কোনো সমস্যা নেই। আমার মনে হয় দেরি হয়ে গেছে। তোমাদেরও এখন বিশ্রাম নেওয়া উচিত। সে তীক্ষ্ণ দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে তার ঘরের দিকে চলে গেল। দেখো ঈশ্বর, এখন তারা খামার বাড়িতে একে অপরের কাছাকাছি চলে আসবে এবং আমরা এখানে হাত জোড় করে বসে থাকব। পামি এখন কাঁদছিল। আমি জানি না কেন সেই মেয়েটি সবকিছু করেনি, যদিও আমাকেই সবকিছু করতে হতো। সে নিশ্চিত ছিল যে আজ সুভাষের জীবন থেকে সে চলে যাবে। কিন্তু কথা বলার আগেই সে অজ্ঞান হয়ে গেল। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এই সময় সে খুব অস্থির বোধ করছিল। যদি সে প্রাসাদে আসত, তাহলে সে তাদের একে অপরের থেকে আলাদা করার জন্য কিছু করত। কিন্তু এখন সে কেবল বিরক্ত এবং বিরক্ত হতে পারত, এবং পামি ক্রমাগত চোখের জল ফেলছিল। প্রায় 1 ঘন্টা পর শোভা জ্ঞান ফিরে পেল। সে অস্থির হয়ে উঠে মাথা তুলল। সে দেখতে পেল সুভাষ তার সামনের সোফায় পা কাঁপিয়ে বসে আছে, যে তার দিকে গভীর লাল জ্বলন্ত চোখে তাকিয়ে আছে, বরং সে তার দিকে তাকিয়ে আছে। তার হাতে একটি সিগারেট। তার সামনের ট্রেতে অনেক জ্বলন্ত সিগারেট পড়ে আছে এবং কিছু বাইরে পড়ে আছে। সে 1 ঘন্টা ধরে সিগারেটের পর সিগারেট টানছিল। শোভার হৃদয় স্পন্দিত হচ্ছিল। তার নিঃশ্বাস তার বুকে আটকে ছিল। আবারও তার কথা মনে পড়ল এবং শোভা সাহস সঞ্চয় করে বিছানা থেকে উঠে দরজার দিকে দৌড়ে গেল। কিন্তু দরজা বন্ধ ছিল।
সে বারবার তালা ঘুরিয়ে দরজা খুলছিল। তার চোখ থেকে জল গড়িয়ে গালে গড়িয়ে পড়ছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল এবং সে কানে হাত রেখে চিৎকার করে উঠল। সেই সময় সে সুভাষকে এত ভয় পেল যে সে খুব কাঁপছিল। তার পিছনে পায়ের শব্দ শুনে তার সমস্ত শরীর কাঁপতে লাগল। সুভাষ এক ঝটকায় তার মুখ তার দিকে টেনে নিল। সে দরজার সাথে ধাক্কা খেল। না, দয়া করে আমাকে আঘাত করো না। সে ভেবেছিল যে সুভাষ তার উপর হাত তুলবে, কিন্তু সে জানত না যে সুভাষের উদ্দেশ্য তার চেয়েও বেশি বিপজ্জনক। সে মাথা থেকে পা পর্যন্ত তার দিকে তাকাতে লাগল এবং হঠাৎ তার দুপাট্টা খুলে ফেলে দিল। দুপাট্টাটি তার চুলের সাথে লেগে গেল। সে যখন টেনে তুলল তখন সে অনেক ব্যথা অনুভব করল। সে যন্ত্রণায় কেঁদে উঠল। তুমি কোথায় পালাচ্ছ? আমি তোমাকে বলেছিলাম আজ রাতে তোমাকে বলবো। তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না, আমার পুরুষত্ব। না, দয়া করে সুভাষ, আমাকে ক্ষমা করো। আমি কখনো এমন কথা বলবো না। শোভা কাঁদতে কাঁদতে তার সামনে হাত গুটিয়ে নিল। সুভাষের হৃদয় এক মুহূর্তের জন্য গলে গেল, কিন্তু পরের মুহূর্তে তার কথাগুলি মনে পড়ে তার মন আবার বিষে ভরে গেল। তোমাকে ক্ষমা করা মানে তোমাকে আবার সুযোগ দেওয়া, আজ যা করতে পারোনি ভবিষ্যতেও করতে পারো। সুভাষ তাকে টেনে ধরে জড়িয়ে ধরল। তার মাঝারি নিঃশ্বাস আরও দ্রুত হয়ে উঠল। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আর কখনো এমন কথা বলবো না। সে গলায় কান্না চেপে কাঁদতে শুরু করল। তাকে কাঁদতে দেখে সুভাষ বলল, আমি তোমাকে বিশ্বাস করি না। সুভাষের কথায় শোভা হেলান দিল। পরের মুহূর্তেই সে তাকে বিছানায় ফেলে দিল। সে লজ্জায় পিছন ফিরে বিছানায় হেলান দিয়ে বসল। দয়া করে আমাকে বিরক্ত করো না। সুভাষকে তার দিকে না তাকিয়ে থাকতে দেখে সে খুব কাঁদতে শুরু করল। আজ তুমি আমার সম্পর্কে এত খারাপ কথা বলতে যাচ্ছিলে। আমি তোমাকে বিশ্বাস করি না। সুভাষের কথা শুনে শোভা হেঁচকি উঠল। পরের মুহূর্তেই সে তাকে বিছানায় ফেলে দিল। সে লজ্জা পেয়ে পিছনে ঝুঁকে পড়ল এবং বিছানার সাথে হেলান দিয়ে বসল। দয়া করে আমাকে বিরক্ত করো না। সুভাষকে চোখ ছাড়া দেখে সে অনেক কাঁদতে শুরু করল। আজ তুমি আমার সম্পর্কে এত খারাপ কথা বলতে যাচ্ছিলে। আমি তোমাকে বিশ্বাস করি না। সুভাষের কথা শুনে শোভা হেঁচকি উঠল। পরের মুহূর্তেই সে তাকে বিছানায় ফেলে দিল। সে লজ্জা পেয়ে পিছনে ঝুঁকে পড়ল এবং বিছানার সাথে হেলান দিয়ে বসল। দয়া করে আমাকে বিরক্ত করো না। সুভাষকে চোখ ছাড়া দেখে সে অনেক কাঁদতে শুরু করল। আজ তুমি আমার সম্পর্কে এত খারাপ কথা বলতে যাচ্ছিলে। আমি তোমাকে বিশ্বাস করি না। সুভাষের কথা শুনে শোভা হেঁচকি উঠল। পরের মুহূর্তেই সে তাকে বিছানায় ফেলে দিল। সে লজ্জা পেয়ে পিছনে ঝুঁকে পড়ল এবং বিছানার সাথে হেলান দিয়ে বসল। দয়া করে আমাকে বিরক্ত করো না। সুভাষকে চোখ ছাড়া দেখে সে অনেক কাঁদতে শুরু করল। আজ তুমি আমার সম্পর্কে এত খারাপ কথা বলতে যাচ্ছিলে। আমি তোমাকে বিশ্বাস করি না। সুভাষের কথা শুনে শোভা হেঁচকি উঠল। পরের মুহূর্তেই সে তাকে বিছানায় ফেলে দিল। সে লজ্জা পেয়ে পিছনে ঝুঁকে পড়ল এবং বিছানার সাথে হেলান দিয়ে বসল। দয়া করে আমাকে বিরক্ত করো না। সুভাষকে চোখ ছাড়া দেখে সে অনেক কাঁদতে শুরু করল। আজ তুমি আমার সম্পর্কে এত খারাপ কথা বলতে যাচ্ছিলে। আমি তোমাকে বিশ্বাস করি না। সুভাষের কথা শুনে শোভা হেঁচকি উঠল। পরের মুহূর্তেই সে তাকে বিছানায় ফেলে দিল। সে লজ্জা পেয়ে পিছনে ঝুঁকে পড়ল এবং বিছানার সাথে হেলান দিয়ে বসল। দয়া করে আমাকে বিরক্ত করো না। সুভাষকে চোখ ছাড়া দেখে সে অনেক কাঁদতে শুরু করল। আজ তুমি আমার সম্পর্কে এত খারাপ কথা বলতে যাচ্ছিলে। আমি তোমাকে বিশ্বাস করি না। সুভাষের কথা শুনে শোভা হেঁচকি উঠল। পরের মুহূর্তেই সে তাকে বিছানায় ফেলে দিল। সে লজ্জা পেয়ে পিছনে ঝুঁকে পড়ল এবং বিছানার সাথে হেলান দিয়ে বসল। দয়া করে আমাকে বিরক্ত করো না। সুভাষকে চোখ ছাড়া দেখে সে অনেক কাঁদতে শুরু করল। আজ তুমি আমার সম্পর্কে এত সুভাষ আর কি বলবে? রাগে সে তার উপর ঝাঁপিয়ে পড়ল। শোভা নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছিল। সুভাষ এক মুহূর্তের মধ্যে তাকে সামলে নিয়ে বালিশে তার দুই হাত চেপে ধরে তার উপর তার ভালোবাসা বর্ষণ করতে শুরু করেছিল। সে এখন খুব কষ্টে শ্বাস নিচ্ছিল। সে সুভাষকে টেনে নিয়ে যাচ্ছিল আগুনের আঁচলের উপর দিয়ে। তুমি বুঝতে পারবে আমি পুরুষ কিনা। এখন সে তার উপর তার আঁকড়ে ধরে তার পোশাক তার শরীর থেকে আলাদা করে দিল এবং সে তার চোখ বন্ধ করে ঠোঁট চেপে ধরল। সে বুঝতে পারল যে এখন এই নিষ্ঠুর লোকটির হাত থেকে পালানোর কোনো উপায় নেই। এখন তার কাছে করুণা ভিক্ষা করা অর্থহীন। তাই সে নিজেকে তার কাছে সমর্পণ করেছিল। সুভাষও তার স্বামী ছিল, তাই তার খুব একটা অনুশোচনা ছিল না।
এখন সে তার দেওয়া শাস্তি সহ্য করার জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করেছিল। সুভাষ তার জুতা দিয়ে তার ঘাড়ে জোরে কামড়ে ধরেছিল। সে তার নিঃশ্বাস আটকে রেখে সেই শাস্তি সহ্য করছিল। যখন সুভাষ তার কান্নার উপরে ছিল এবং সে তার চোখ বন্ধ করতে দেখেছিল, তখন সে তার পুরো শরীর শক্ত করে ফেলেছিল। সে এখন খুব ভয় পেয়েছিল। সুভাষ আলো নিভে গিয়ে তাকে এবং নিজেকে কম্বল দিয়ে ঢেকে দিয়ে সব পর্দা থেকে মুক্ত করে দিয়েছিল। সে তার গালে আলতো করে চুমু খেল। সে সেখানে তার দাঁতের চিহ্ন রেখে গিয়েছিল। সে তাকে আলতো করে ডাকছিল যে তার নিঃশ্বাস আটকে রেখেছিল। শোভা, নিঃশ্বাস নাও, নইলে আমি আমার মতো করে তোমার নিঃশ্বাস কেড়ে নেব। সে মৃদু কথা বলছিল, এমনকি তার কানের লতিও কেটে ফেলছিল। সে গভীর নিঃশ্বাস নিতে নিতে অন্ধকারে সুভাষকে দেখার ব্যর্থ চেষ্টা করতে থাকে। তরুণীটির বয়স ছিল 1-8 বছর। তারও স্ত্রী ছিল। সে নিজেকে কিভাবে সামলাতে পারত? সুভাষ চোখ দেখিয়ে বলল, কি হয়েছে? তুমি যদি আমার ভালোবাসায় এত ভয় পেয়ে থাকো তাহলে কেন এমন কর? এবার সুভাষের কথা একটু নরম হয়ে গেল। ক্ষমা করে দাও, সে বিষণ্ণ মুখে বলল। কিন্তু সুভাষের হৃদয়ের তার স্পর্শ পেয়ে গেছে। আমি ক্ষমা চাই। গম্ভীর কথা বলতে বলতে সে তার ঠোঁট কেটে ফেলেছিল। শোভার হৃদয় অন্য গতিতে স্পন্দিত হচ্ছিল। তার প্রশস্ত বুক এবং পুরুষত্ব দেখে সে ভয় পেয়েছিল। আমি ক্ষমা চাই। এবার সে শোভার উপরও তার ভার চাপিয়ে দিল। তার কোমলতা অনুভব করে তার হৃদয় খুব দ্রুত স্পন্দিত হল। তার যৌবন জেগে উঠেছিল। শোভা মাথা নাড়িয়ে বলল, না কি তাহলে আমার সাথে এই ভালোবাসায় যোগ দাও। আমাকে আরাম দাও এবং নিজেকেও উপভোগ করো। শোভা তার গালে চুমু খেল এবং তার হৃদস্পন্দন বেড়ে গেল। সে অনেক কষ্টে তাকে ভুলে গিয়েছিল, তার অর্ধেক নাম ধরে। আমি শোভাকে ছেড়ে যাব না। আমি আজ রাতে তোমার ভেতরে থাকতে চাই। সে তাকে তার অবস্থা ব্যাখ্যা করছিল। এখন আর আমাকে বিচার করো না। সে আবার ভয় পেয়ে গেল। আমি যাব না এবং তার ঠোঁটের দিকে ঝুঁকে সে প্রচণ্ড উত্তাপে তার নিঃশ্বাস অনুভব করতে লাগল। হঠাৎ সে নিয়ন্ত্রণ হারাতে শুরু করল। সে শোবার সাহস নিজের মধ্যে শুষে নিচ্ছিল। সে তাকে চিনতে পেরেছিল, তার কবজি টিপে তার হৃদস্পন্দন নিজের ভিতরে নিয়ে যাচ্ছিল। এটা কি? শোভা এখন ধীরে ধীরে নিজেকে তার কাছে সমর্পণ করেছিল। শোভাকে নামিয়ে আনার সময় সে তার ঠোঁট দিয়ে তার সৌন্দর্যের হাত চুমু খেতে খেতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। সে তার ঘাড়ে তার মুখ লুকিয়ে রেখেছিল। সে আমাকে কোনো কষ্ট দিচ্ছে না। তোমার শরীর ছেড়ে দাও। তাকেও তোমার বুকে দাও। সে তার কানে মৃদু কথা বলছিল। সে তার ঘাড়ে চুমু খাচ্ছিল। আমি ভয় পাচ্ছি। শোভার পুরো শরীর ঘামে ভিজে গেছে। বাইরে বৃষ্টি আর অন্ধকার বিছানায় তাদের শরীর একে অপরকে ঘামে ভিজিয়ে দিয়েছে। শোভা সুভাষের শরীরের উষ্ণতা অনুভব করতে পারছিল, যা তার পুরো শরীরকে জড়িয়ে রেখেছে। রুম হিটারটা সব পুষিয়ে দিয়েছে। তোমার শরীরটা ঢিলে দাও, সে প্রচণ্ড উত্তাপে বলল। শোভার কান্না তীব্র হয়ে উঠল। সে নিঃশ্বাস বন্ধ করে সুভাষের দিকে তাকাতে লাগল। আমি এখন কেন তোমার দিকে এভাবে তাকিয়ে আছি? আমি তোমাকে আরও ভালোবাসি। তাহলে আমি তোমাকে আরও পাগল করে দেব এবং তোমার নাজুক জীবন নষ্ট হয়ে যাবে। সে একের পর এক তার চোখে চুমু খেল এবং নাক টেনে ধরল। তুমি বলেছিলে যে তুমি আমাকে কষ্ট দেবে না। সে নির্দোষভাবে কথা বলছিল এবং সুভাষের হৃদয়ে জায়গা করে নিচ্ছিল। আমি তা করছি না। আমি শুধু তোমাকে সন্তুষ্ট করছি। সে তার দিকে চোখ টিপে তাকে পরাজিত করেছিল। শোভাও তার পূর্ণ ভালোবাসা থেকে অনেক সাহস পেয়েছিল। আজ সে একজন সম্পূর্ণ বিবাহিত নারী হয়ে উঠেছে, যার কারণে সুভাষ আরও অসহায় হয়ে পড়েছিল। সে তাকে তার বাহুতে জড়ো করতে থাকে। শোভার কথাগুলো শুনে সুভাষ খুব রেগে গেল। সে তাকেও শাস্তি দিতে চেয়েছিল। সে তাকে এমন ভালোবাসার আঘাত দিতেও চেয়েছিল যে সে তার সাথে এমন কিছু ভাবার আগে 100 বার ভাববে। কিন্তু তার ভয় দেখে তার রাগ ফেনার মতো ঠান্ডা হয়ে গেল। সে তাকে এতটাই ভয় পেল যে সুভাষকে নিজেকে স্বাভাবিক করতে হল। সে প্রথমবারের মতো তার কাছে যাচ্ছিল এবং তার কাছে তার ভালোবাসার ভয় দেখাতে চাইছিল না। না হলে সে সবসময় তার ভালোবাসাকে ভয় পেত। সে এটা মোটেও চাইত না। সে খুব ছোট ছিল। তার বয়স মাত্র 1-8 বছর। মাত্র 1 সপ্তাহ আগে সে তার 1-8তম জন্মদিন উদযাপন করেছে। এত ভালোবাসা সহ্য করা যথেষ্ট ছিল। সে কিভাবে তার রাগ সহ্য করতে পারত? এখানে পামিও সারা রাত জেগে কাটিয়েছে।
মনের জোরে সে সুভাষের নম্বরে ৩-৪টি মিসড কল করেছিল, কিন্তু তার নম্বর বন্ধ ছিল। সারা রাত কান্নার কারণে তার চোখ ফুলে গিয়েছিল। সকালে লতা দেবীকে দেখার সাথে সাথে সে তার কাছে এলো, যে রান্নাঘরের দিকে যাওয়ার সময় কাজের মেয়ের সাথে নাস্তা তৈরির কথা বলছিল। রানী সুভাষ আসেনি। সে নিশ্চয়ই এতক্ষণে তার সাথে তার সম্পর্ক শুরু করে দিয়েছে। পামি হেঁচকিতে কাঁদছিল। তাহলে এখন আমি কিসের জন্য শোক করব? লতা দেবী সারা রাত ঠিকমতো ঘুমাতেও পারেননি। তার উপর পাম্মি সম্পর্কে সেই একই কথাগুলো আবারও আসতে শুরু করেছিল। ওরা তাদের এক আত্ম বার্ষিকী উদযাপন করেছিল। এত ভালোবাসা সহ্য করেছিলাম, এটাই যথেষ্ট ছিল। ওর রাগ আমি কিভাবে সহ্য করতে পারতাম? এখানে পামিও সারা রাত জেগে কাটিয়েছে। মনের জোরে সে সুভাষের নম্বরে ৩-৪টি মিসড কল করেছিল, কিন্তু তার নম্বরটি বন্ধ ছিল। সারা রাত কান্নাকাটির কারণে তার চোখ ফুলে গিয়েছিল। সকালে লতা দেবীকে দেখার সাথে সাথে সে তার কাছে আসে, যিনি রান্নাঘরের দিকে যাওয়ার সময় কাজের মেয়ের সাথে নাস্তা তৈরির কথা বলছিলেন। রানী সুভাষ আসেননি। তিনি নিশ্চয়ই এতক্ষণে তার সাথে তার সম্পর্ক শুরু করে দিয়েছেন। পামি হেঁচকিতে কাঁদছিল। তাহলে এখন আমি কিসের জন্য শোক করব? লতা দেবী সারা রাত ঠিকমতো ঘুমাতে পারেননি। তার উপর তিনি আবার পামি সম্পর্কে একই কথা শুনতে শুরু করেছিলেন। ওরা তাদের এক আত্ম বার্ষিকী উদযাপন করেছিল। এত ভালোবাসা সহ্য করেছিলাম, এটাই যথেষ্ট ছিল। ওর রাগ আমি কিভাবে সহ্য করতে পারতাম? এখানে পামিও সারা রাত জেগে কাটিয়েছে। মনের জোরে সে সুভাষের নম্বরে ৩-৪টি মিসড কল করেছিল, কিন্তু তার নম্বরটি বন্ধ ছিল। সারা রাত কান্নাকাটির কারণে তার চোখ ফুলে গিয়েছিল। সকালে লতা দেবীকে দেখার সাথে সাথে সে তার কাছে আসে, যিনি রান্নাঘরের দিকে যাওয়ার সময় কাজের মেয়ের সাথে নাস্তা তৈরির কথা বলছিলেন। রানী সুভাষ আসেননি। তিনি নিশ্চয়ই এতক্ষণে তার সাথে তার সম্পর্ক শুরু করে দিয়েছেন। পামি হেঁচকিতে কাঁদছিল। তাহলে এখন আমি কিসের জন্য শোক করব? লতা দেবী সারা রাত ঠিকমতো ঘুমাতে পারেননি। তার উপর তিনি আবার পামি সম্পর্কে একই কথা শুনতে। মাসি, তুমি কি বলছ? তুমিও চাওনি শোভা আর সুভাষ এক হোক, কিন্তু তারা তাই করল। লতা দেবী তাকে থামিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। কিছু কিছু ঈশ্বরের ইচ্ছাতেই ঘটে। পাম্মি, আমরা দুজনেই অনেক চেষ্টা করেছি। এখন আমরা ঈশ্বরের ইচ্ছা পরিবর্তন করতে পারি না, কারণ তিনি সর্বশক্তিমান এবং কেউ তা করতে পারে না। যদি সুভাষ আর শুভা এক হয়ে থাকে, তাহলে কেউ তাদের আলাদা করতে পারবে না। তাই যা ঘটছে তা ঘটুক, তা ঘটুক। লতা রাগান্বিত স্বরে বললেন, মাসি জি, আমি আশা করিনি যে তুমি এত তাড়াতাড়ি বদলে যাবে। সে কষ্টের স্বরে বলল, চোখের জল মুছতে মুছতে ভেতরে চলে গেল। তারপর সে মাথা নিচু করে দরজার দিকে তাকিয়ে রইল। এখন শুধু একটাই চিন্তা তাকে বিরক্ত করছিল। শোভা সুভাষকে সবকিছু বলে দেবে, এমনটা হওয়া উচিত নয়। এমন পরিস্থিতিতে সুভাষ তার থেকে নিজেকে দূরে সরিয়ে নেবে, এবং সে এটা মোটেও চাইছিল না। এখানে সকালে যখন সুভা চোখ খুল, তখন মনে হলো যেন সে বাতাসে আছে। সে আতঙ্কে চোখ খুল এবং তার চোখের সামনে সুভাষের মুখ দেখতে পেল। তার মুখে খুব গভীর হাসি। সে ভোরবেলা তাকে নিয়ে বাথরুমে এসেছিল। শোভা ভীতসন্ত্রস্তভাবে সুভাষের দিকে তাকাল। সে নিশ্চয়ই কবে রোমাঞ্চ শুনতে পেয়েছে। এক চোখ বন্ধ করে সে টবে পড়ে গেল। শোভা হঠাৎ জ্বলে নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিল। সে শ্বাস নিতে নিতে মাথা বের করতে লাগল। সুভাষকে টবে আসতে দেখে সে মাথা ঘুরিয়ে নিল। তুমি কি করছো? কেউ আসবে? সুভাষের হৃদস্পন্দন 1-2-0 বেগে স্পন্দিত হচ্ছিল। আমি ছাড়া এখানে তোমার কাছে কে আসবে? সে তার মুখে গোলাপের পাপড়ি ছুঁড়ে দিয়ে তার হাসি লুকিয়ে বলল। সে তার উপর ঝুঁকে পড়ে শোভাকে তার কোলে বসিয়ে দিল। তুমি খুব নির্লজ্জ। সে তার কথা শেষ করার আগেই সুভাষ তার ঠোঁট দিয়ে তার কথা চেপে ধরল। প্রতিটি স্বামী তার স্ত্রীর জন্য এমনই। সুভাষ তার নাইটি খুলে তাকে বুকে চেপে ধরেছিল। শোভা তার বুকে মুখ লুকিয়ে রেখেছিল। শোভা, তুমি কি আমার উপর সন্তুষ্ট নাকি? সে তাকে জড়িয়ে ধরে মাতাল স্বরে বলল, তুমি খুব নির্লজ্জ। সে রাগে তার কানেও বলল, যার উপর সুভাষ তার গাল কামড়ে ধরে। শোভার চিৎকার প্রতিধ্বনিত হল। সে নিজেকে ছুরির মতো তার বুকে লুকিয়ে রাখল। কিন্তু সুভাষের চোখ থেকে সে কিভাবে বেশিক্ষণ এড়াতে পারল? সে দেখতে পেল সুভাষের স্নেহময় দেহটি তার চারপাশে জড়িয়ে আছে। সে আবার ভয়ে কাঁপতে লাগল। এখন কি মনে হয়?
তুমি কি সন্তুষ্ট নাকি ড্রেসিং রুমে আমাদের আরেক দফা দৌড়ানো উচিত? সে উত্তেজিত স্বরে বলল। একটা গভীর নিঃশ্বাস নীল এবং শোভার ভারী নিঃশ্বাসের দিকে তাকিয়ে রইল। সে ভয়ে বলল। সে ভয়ে কথা বলতে বলতে সে তাকে বাথরুম থেকে বের করে আনল। সে তার নতুন পোশাকটি তার হাতে তুলে দিল। এটা কোথা থেকে এলো? সে অবাক হয়ে গেল। আমি তোমার সবকিছুর যত্ন নিই। তুমি আমার স্ত্রী। যদি আমি এটা না রাখি তাহলে কে রাখবে? তার কিছু বিশেষ এবং ব্যক্তিগত জিনিসপত্র তার হাতে তুলে দিয়ে সে তাকে লজ্জায় ফেলে দিল। যাও, বদলে নাও, তারপর আমরা বাড়ি যাব। মা বাবা নিশ্চয়ই অপেক্ষা করছেন। আলমারি থেকে তার পোশাক বের করে সে শোভাকে মৃদুস্বরে বলল এবং সে নিজেই প্রস্তুত হতে শুরু করল। প্রস্তুত হওয়ার পর যখন সে বের হল, শোভা তখনও ড্রেসিং রুমে তালাবদ্ধ ছিল। সে ধীরে ধীরে তার দিকে হাঁটতে লাগল। হঠাৎ শোভার ফোন বেজে উঠল। সুভাষ এগিয়ে গিয়ে নম্বরটি দেখে ভ্রু কুঁচকে উঠল। পামি শোভাকে কেন ফোন করছিল? কিছুক্ষণ চিন্তা করার পর সুভাষ ফোন রিসিভ করল। সে জিজ্ঞাসা করল, আমার সুভাষ কোথায়? আমি তোমাকে কি বলেছিলাম? আমার সুভাষ থেকে দূরে থাকো। কিন্তু তুমি আমার কথা বুঝতে পারোনি, তাই না? আমি তোমাকে এই সম্পর্ক শেষ করতে বলেছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনোনি। এখন তুমি ফিরে এসো। দেখো আমি তোমার জন্য কি করতে পারি। ফোন কেটে দেওয়া হয়েছিল। অজস্র শক্তির চাপে সুভাষের কপালে তখনও চাপ ছিল। এসো, তুমি কি প্রস্তুত? সে তার ঘর থেকে শোভার কণ্ঠস্বর শুনতে পেল। সে তার দিকে ছুটে গেল। তার আনা পোশাকে শোভাকে তার নিজের মতো মনে হচ্ছিল। কিন্তু সুভাষ বিশ্বাস করতে পারছিল না যে সে এত বড় সত্য লুকিয়ে রেখেছে। কি হয়েছে? আমার ভালো লাগছে না। সে একটু বিরক্ত হয়ে বলল, শোভা আমার কাছে এসো। সে একটু ইতস্তত করে তার কাছে গেল। সুভাষ তার কপালে ঠোঁট রাখল। সে চোখে জল নিয়ে তার দিকে তাকাতে লাগল। কি হয়েছে? তার চোখে জল দেখে সে প্রেমের সাথে তার গালে হাত বুলিয়ে দিল এবং সে জিজ্ঞাসা করল, তুমি আমাকে ভালোবাসো, তাই না? তার মনে একটা অদ্ভুত অনুভূতি জাগল। রাতের অন্যান্য মুহূর্তগুলি দ্রুত সুভাষের ঠোঁটে তার মনে এলো। এখন এই কথা জিজ্ঞাসা করার সুযোগ ছিল না। সে দ্বিগুণ অর্থপূর্ণ সুরে বলল এবং তার ঠোঁটে তার বুড়ো আঙুল ঘষতে লাগল। বলো সুভাষ, সে দুষ্টুমি করতে শুরু করেছে। মনে হচ্ছে আমাদের আরও একবার করতে হবে। আমার স্ত্রী এখনও পুরোপুরি সন্তুষ্ট হয়নি। সে তার গাল কামড়ে ধরে জোর করে দীর্ঘশ্বাস ফেল। আমাকে কামড়াও, আমি সন্তুষ্ট। এখন না, সে ভীত স্বরে বলল। সুভাষের মুখে একটা হাসি ফুটে উঠল। আমার সামান্য ভালোবাসায় তুমি অস্থির হয়ে গেছ। আমি এখনও আমার সব ভালোবাসা বর্ষণ করতে পারিনি। সত্যিই? সে অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করল যখন সে তার সাথে বেরিয়ে এলো। তুমি আমার আবেগের এক ও সহ্য করতে পারছ না এবং সারা রাত তুমি কি করেছিলে? সে এসবের জন্য লজ্জিত বোধ করছিল, কিন্তু তাকে মনে করিয়ে দিতে হবে। যদি এটা আবেগ না হয় তবে আবেগ কি? আমি তোমাকে অন্য কোনো সময় বলবো। চলো এখন বাড়ি যাই। মা বাবা দুবার ফোন করেছেন। তারা তোমাকে চাইছে। সে তাকে গাড়িতে বসিয়ে দিল। সে নিজেই ড্রাইভিং সিটে এসে বসল। সুভাষ, আমাদের কি বাড়ির পরিবর্তে অন্য কোথাও যাওয়া উচিত? তার মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। কেন? কেন বাড়ি যাব না? সে গাড়ি স্টার্ট করার সময় বলল, না, ঠিক এরকমই। সে আঙুল ঝাঁকাতে সেই সময় তারা সবাই ড্রয়িং রুমে বসেছিলেন। গজেন্দ্র সাহেব যখন শোভার স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করলেন, তখন শোভা মাথা নিচু করে তার পা ছুঁতে শুরু করলেন এবং হ্যাঁ উত্তর দিলেন। অন্যদিকে পামির তীক্ষ্ণ দৃষ্টি তার উপর। তার পোশাক বদলে গেছে। সুভাষের ভালোবাসা লুকানোর জন্য তার মুখে ভারী মেকআপ করা হয়েছিল। শোভার গাল সম্পূর্ণ লাল দেখাচ্ছিল। শোভা, আমার কাছে এসো। একটু দ্বিধাগ্রস্ত হয়ে সে তার কাছে গেল। সুভাষ তার কপালে ঠোঁট রাখল। সে চোখে জল নিয়ে তার দিকে তাকাতে লাগল। কি হলো? তার চোখে জল দেখে সে প্রেমের সাথে তার গালে হাত বুলিয়ে দিল এবং সে জিজ্ঞাসা করল, তুমি আমাকে ভালোবাসো, তাই না? তার মনে একটা অদ্ভুত অনুভূতি জাগল। রাতের অন্যান্য মুহূর্তগুলি দ্রুত সুভাষের ঠোঁটে তার মনে এলো। এখন আর এই প্রশ্ন করার সুযোগ ছিল না। সে দ্বিগুণ অর্থপূর্ণ সুরে বলল এবং তার ঠোঁটে তার বুড়ো আঙুল ঘষতে লাগল। আমাকে বলো সুভাষ, সে দুষ্টুমি করতে শুরু করেছে। মনে হচ্ছে আমাদের আরও একবার করতে হবে। আমার স্ত্রী এখনও পুরোপুরি সন্তুষ্ট হয়নি।
সে দাঁত দিয়ে তার গাল কামড়ে ধরে দীর্ঘশ্বাস ফেলল। অন্তত কামড় দাও এবং আমি সন্তুষ্ট। দয়া করে এখন না, সে নার্ভাস হয়ে বলল। সুভাষের মুখে হাসি ফুটে উঠল। আমার সামান্য ভালোবাসায় তুমি অস্থির হয়ে উঠেছ। আমি এখনও তোমার উপর আমার সমস্ত ভালোবাসা বর্ষণ করতে পারিনি। সত্যি? সে অবাক হয়ে জিজ্ঞাসা করল যখন সে তার সাথে বাইরে পা রাখল। তুমি আমার আবেগের এক ও সহ্য করতে পারোনি, আর সারা রাত তুমি কি করেছিলে? এসবের জন্য সে লজ্জা পাচ্ছিল, কিন্তু তাকে মনে করিয়ে দিতে হয়েছিল। যদি এটা আবেগ না হয় তাহলে আবেগ কি? আমি তোমাকে অন্য কোনো সময় বলবো। চলো এখন বাড়ি যাই। মা বাবা দুবার ফোন করেছে। তারা তোমার কথা জিজ্ঞাসা করছে। সে তাকে গাড়িতে বসাতে বাধ্য করবে। সে নিজেই ড্রাইভিং সিটে এসে বসল। সুভাষ, আমরা কি বাড়ি না গিয়ে অন্য কোথাও যেতে পারি? তার মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। কেন? বাড়ি কেন যাব না? গাড়ি স্টার্ট করার সময় সে বলল, না, ঠিক এমনি। আঙুল ছোঁয়ার সময় সে বলল। সুভাষ একবার তার দিকে তাকাল এবং তারপর তার সমস্ত মনোযোগ গাড়ি চালানোর দিকে নিবদ্ধ করল। যখন পামির কথা তার মন থেকে বের হচ্ছিল না, সেই সময় তারা সবাই ড্রয়িং রুমে বসেছিল। গজেন্দ্র সাহেব শোবার স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করলেন। তখন সে মাথা নিচু করে হ্যাঁ উত্তর দিয়ে তার পা স্পর্শ করতে লাগল। যখন পামির তীক্ষ্ণ দৃষ্টি তার উপর ছিল, তার পোশাক বদলে গেছে। তার মুখে ভারী মেকআপ ছিল, যা সুভাষের ভালোবাসা লুকানোর জন্য করা হয়েছিল। শোবার গালগুলো সম্পূর্ণ লাল দেখাচ্ছিল। শোভা, আমার কাছে এসো। একটু দ্বিধাগ্রস্ত হয়ে সে তার কাছে গেল। সুভাষ তার কপালে ঠোঁট রাখল। সে চোখে জল নিয়ে তার দিকে তাকাতে লাগল। কি হলো? তার চোখে জল দেখে সে প্রেমের সাথে তার গালে হাত বুলিয়ে দিল এবং সে জিজ্ঞাসা করল, তুমি আমাকে ভালোবাসো, তাই না? তার মনে একটা অদ্ভুত অনুভূতি জাগল। রাতের অন্যান্য মুহূর্তগুলি দ্রুত সুভাষের ঠোঁটে তার মনে এলো। এখন আর এই প্রশ্ন করার সুযোগ ছিল না। সে দ্বিগুণ অর্থপূর্ণ সুরে বলল এবং তার ঠোঁটে তার বুড়ো আঙুল ঘষতে লাগল। আমাকে বলো সুভাষ, সে দুষ্টুমি করতে শুরু করেছে। মনে হচ্ছে আমাদের আরও একবার করতে হবে। আমার স্ত্রী এখনও পুরোপুরি সন্তুষ্ট হয়নি। সে দাঁত দিয়ে তার গাল কামড়ে ধরে দীর্ঘশ্বাস ফেল। অন্তত কামড় দাও এবং আমি সন্তুষ্ট। দয়া করে এখন না, সে নার্ভাস হয়ে বলল। সুভাষের মুখে হাসি ফুটে উঠল। আমার সামান্য ভালোবাসায় তুমি অস্থির হয়ে উঠেছ। আমি এখনও তোমার উপর আমার সমস্ত ভালোবাসা বর্ষণ করতে পারিনি। সত্যি? সে অবাক হয়ে জিজ্ঞাসা করল যখন সে তার সাথে বাইরে পা রাখল। তুমি আমার আবেগের এক ও সহ্য করতে পারোনি, আর সারা রাত তুমি কি করেছিলে? এসবের জন্য সে লজ্জা পাচ্ছিল, কিন্তু তাকে মনে করিয়ে দিতে হয়েছিল। যদি এটা আবেগ না হয় তাহলে আবেগ কি? আমি তোমাকে অন্য কোনো সময় বলবো। চলো এখন বাড়ি যাই। মা বাবা দুবার ফোন করেছে। তারা তোমার কথা জিজ্ঞাসা করছে। সে তাকে গাড়িতে বসাতে বাধ্য করবে। সে নিজেই ড্রাইভিং সিটে এসে বসল। সুভাষ, আমরা কি বাড়ি না গিয়ে অন্য কোথাও যেতে পারি? তার মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। কেন? বাড়ি কেন যাব না? গাড়ি স্টার্ট করার সময় সে বলল, না, ঠিক এমনি। আঙুল ছোঁয়ার সময় সে বলল। সুভাষ একবার তার দিকে তাকাল এবং তারপর তার সমস্ত মনোযোগ গাড়ি চালানোর দিকে নিবদ্ধ করল। যখন পামির কথা তার মন থেকে বের হচ্ছিল না, সেই সময় তারা সবাই ড্রয়িং রুমে বসেছিল। গজেন্দ্র সাহেব শোবার স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করলেন। তখন সে মাথা নিচু করে হ্যাঁ উত্তর দিয়ে তার পা স্পর্শ করতে লাগল। যখন পামির তীক্ষ্ণ দৃষ্টি তার উপর ছিল, তার পোশাক বদলে গেছে। তার মুখে ভারী মেকআপ ছিল, যা সুভাষের ভালোবাসা লুকানোর জন্য করা হয়েছিল। শোবার গালগুলো সম্পূর্ণ লাল দেখাচ্ছিল। সুভাষ একবার তার দিকে তাকিয়ে তারপর গাড়ি চালানোর দিকে মনোযোগ দিল। যদিও সে পামির কথাগুলো মন থেকে সরাতে পারছিল না। সেই সময় সবাই ড্রয়িং রুমে বসেছিল। গজেন্দ্র সাহেব যখন শোবার স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করলেন, তখন শোভা মাথা নিচু করে ইতিবাচকভাবে তার পা ছুঁতে শুরু করলেন। অন্যদিকে পামির তীক্ষ্ণ দৃষ্টি তার দিকে। তার পোশাক বদলে গেছে। সুভাষের ভালোবাসা লুকানোর জন্য তার মুখে ভারী মেকআপ করা হয়েছিল। শোবার গাল সম্পূর্ণ লাল দেখাচ্ছিল। সুভাষ একবার তার দিকে তাকিয়ে তারপর গাড়ি চালানোর দিকে মনোযোগ দিল। যদিও সে পামির কথাগুলো মন থেকে সরাতে পারছিল না। সেই সময় সবাই ড্রয়িং রুমে বসেছিল। গজেন্দ্র সাহেব যখন শোবার স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করলেন, তখন শোভা মাথা নিচু করে ইতিবাচকভাবে তার পা ছুঁতে শুরু করলেন।
অন্যদিকে পামির তীক্ষ্ণ দৃষ্টি তার দিকে। তার পোশাক বদলে গেছে। সুভাষের ভালোবাসা লুকানোর জন্য তার মুখে ভারী মেকআপ করা হয়েছিল। শোভার গাল পামির ভেতরে আগুন জ্বলতে দেখা যাচ্ছিল। তার পোশাকটি বেশ দামি ছিল। সে মাথা নিচু করে লাজুক দৃষ্টিতে সুভাষের দিকে তাকাত। পামির হৃদয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উঠত। সে মনে মনে পরিকল্পনা করে সেখান থেকে উঠে পড়ত। মোবাইল ফোনে কারো সাথে কথা বলার সময় সে তার নোংরা খেলাটি সম্পাদন করতে চাইত। শোভা, তোমার শ্বশুর তোমার হাতে তৈরি চা পছন্দ করেন এবং তিনি খুব আদর করে তা পান করেন। তাই বানাও। লতা দেবী তাকে রান্নাঘরের দিকে পাঠালেন এবং সে তাড়াতাড়ি উঠে পড়ল। রান্নাঘরে আসার সাথে সাথে পামি তার হাত ধরে ফেল। সুভাষের বাহুতে হাড় হওয়া নিয়ে তোমার অনেক সন্দেহ আছে। তাহলে দেখো আমি এখন তোমার সাথে কি করি। এখন সুভাষের সাথে সম্পর্ক রাখার জন্য তুমি নিজেকে অনুতপ্ত করবে। ঘৃণা এবং রাগের সাথে পামি এই কথা বলে বেরিয়ে গেল। শোভার চোখ জ্বলে ভরে উঠল। ঠিক তখনই তার শাশুড়ি লতা দেবী এসে দাঁড়িয়ে গেলেন। সুভাষের সাথে কথা বলেছ? সে কৌতূহলী চোখে শোভার দিকে তাকাল। না মা, কোনো কথা হয়নি। সে ভীত হয়ে বলল। সে সুভাষের সাথে সম্পর্ক স্থাপন করেছে। সে তাকে মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে জিজ্ঞাসা করল। শোভা লজ্জায় মাথা নিচু করে। লতা দেবী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেল। ঠিক আছে, সবকিছু ভুলে তুমিও সুভাষের সাথে তোমার জীবনে এগিয়ে যাও। ভ্রুকুচকে এই কথা বলে সে বেরিয়ে গেল। সুভা তার কানকে বিশ্বাস করতে পারছিল না। তার শাশুড়ি তাকে মেনে নিয়েছিলেন। এই চিন্তা যেন তার হৃদয় থেকে বোঝা নেমে গেল। ধন্যবাদ। ওহ ঈশ্বর, এখন মনে হচ্ছে সবকিছু ঠিক হয়ে যাবে। সে চা বানাতে শুরু করল এবং সবাইকে পরিবেশন করতে লাগল। পামি রাতের খাবারে মিষ্টি কামনা করল। সে শোভার তৈরি ক্ষীরও খেতে চাইল। সে এত স্নেহপূর্ণ এবং স্নেহপূর্ণ কথা বলছিল। শোভা না চাইলেও বানাতে শুরু করেছিল। কিন্তু সে জানত না যে পামি তার জন্য একটি গর্ত খুঁড়েছে। সে কেবল ক্ষীর বানাচ্ছিল এবং ফ্রিজে রেখেছিল যখন সে রান্নাঘরে কারও উপস্থিতি অনুভব করল। কিন্তু সে হেসে ঘুরে দাঁড়াল এবং অপরিচিত একজনকে দেখে ভয় পেয়ে গেল। তুমি কে? শোভার ভারী কণ্ঠে সে হাসল। তোমার প্রেমিক, এই কথা বলে শোভার হাত ধরে। শোভা চিৎকার করার জন্য মুখ খুল। লোকটি তার মুখের উপর হাত রেখে তার কণ্ঠস্বর চেপে ধরল। শোভা নিজেকে ছাড়ানোর চেষ্টা করল। এই বিশৃঙ্খলার মধ্যে তার হাত একটি জগ স্পর্শ করল। এটি পরে মাটিতে লেগে গেল। সুভাষ তার ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল। শোভা জোরে চিৎকার করে উঠল এবং সুভাষ দ্রুত রান্নাঘরের দিকে দৌড়ে গেল। কিন্তু পামি তার পথে এসে দাঁড়াল। সে তার বুকের সাথে ধাক্কা খেল। সুভাষ, ওখানে কেউ আছে? আমি ভয় পাচ্ছি, সে ভীত হয়ে বলল। তার কথা শুনে সুভাষ শোভার জন্য উদ্বিগ্ন হয়ে উঠল। 1 মিনিটও নষ্ট না করে সে রান্নাঘরের দিকে দৌড়ে গেল। লোকটি শোভার কোমরে হাত দিয়েছিল। সে তাকে বিছানায় বসিয়েছিল এবং তার মুখের উপর হাত রেখেছিল। সুভাষ এগিয়ে গিয়ে লোকটিকে পিছনে টেনে নিয়ে গেল। শোভা চিৎকার করতে করতে শ্বাস নিতে শুরু করল। লোকটি তার মুখের উপর হাত রেখেছিল। সুভাষ কিছু না ভেবে লোকটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সে তার মুখ দিয়ে সবকিছু ঝরিয়ে ফেলেছিল। আমি নিজে আসিনি, আমাকে ডাকা হয়েছিল। মেয়েটি তার মুখ থেকে রক্ত পরিষ্কার করার সময় এই কথা বলেছিল। সুভাষ তার মুখে থাপ্পড় মারল এবং গজেন্দ্র সাহেব এসে সুভাষকে থামিয়ে দিলেন। নইলে আজই ওকে মেরে ফেলত। আমি পুলিশকে ফোন করেছি। ছেলে, শুধু নিজের যত্ন নাও। সে তাকে থামিয়ে দিচ্ছিল। লোকটা যখন মাটিতে আধমরা অবস্থায় পড়েছিল, আহত অবস্থায়। পুলিশের কথা শুনে পামির হৃদয় শুকনো পাতার মতো কাঁপছিল। সুভাষ আবার তাকে ডাকল। সে তাকে আঘাত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। লতা দেবী সুভাষকে থামিয়ে বললেন, বাবা, শোভাকে যত্ন নিও। সে ভয় পাচ্ছে। লতা দেবী আতঙ্কিত হয়ে বললেন, তার কাজের জন্য শাস্তি না দেওয়া পর্যন্ত আমি তাকে ছাড়ব না। গিয়ে এদিকে ভৃত্য ইন্সপেক্টরের আগমনের খবর দিল। সুভাষ লোকটিকে ঘাট ধরে উঠোনে নিয়ে এলো এবং তাকে নিচে ফেলে দিল। ইন্সপেক্টর লোকটিকে তার হেফাজতে নিলেন। আমি নিজে আসিনি, আমাকে এখানে আনা হয়েছে, লোকটি পামির দিকে ইঙ্গিত করে বলল। পামির হৃদস্পন্দন তীব্রভাবে স্পন্দিত হচ্ছিল। তার কপালে ঘামের ফোঁটা দেখা যাচ্ছিল। সুভাষ পামির দিকে এগিয়ে গেল। আমি ভাবতেই পারিনি যে তুমি এই পর্যায়ে নেমে যাবে।
পামির জোরে গর্জন শুনে সে ভয় পেয়ে গেল এবং পিছিয়ে গেল। আমার স্ত্রীর যদি কিছু হতো, বিশ্বাস করো, আমি তোমার শরীর থেকে তোমার আত্মা কেড়ে নিতাম। সুভাষ রাগে গর্জন করে উঠল। পামি কাঁদতে কাঁদতে অভিযোগের ভঙ্গিতে তার দিকে তাকাল। আমি অন্য কিছু করার আগে এখান থেকে চলে যাও এবং আর কখনো এই বাড়িতে পা রাখো না। সে কেবল রাগে কথা বলেছিল। ছেলে, ও তোর মাসির মেয়ে। তাহলে এই ব্যাপারটা বাদ দাও। মা, তোমার জানা উচিত যে ও মাসির মেয়ে, তাই আমি ওকে পুলিশের হাতে তুলে দেইনি। ওকে পুলিশের হাতে তুলে দিতে আমার বেশি সময় লাগত না। ঠোঁট কামড়াতে কামড়াতে সুভাষ ঠোঁট কামড়াতে কামড়াতে এই কথা বলল। লতা দেবী পামিকে সেখান থেকে চলে যেতে ইঙ্গিত করলেন। পামি কাঁদতে কাঁদতে চলে গেলেন। সুভাষ যদি ওকে পুলিশের হাতে তুলে দিত তাহলে ও কি করত? ওর জীবন বাঁচানোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে লতা দেবী ওকে ড্রাইভারের সাথে ওর বাড়িতে পাঠিয়ে দিলেন। ক্ষমা করো, আজকের পর থেকে আমি আর এমন কিছু করব না। লোকটাও হাত জোট করে ক্ষমা চাইছিল। রাজেন্দ্র সাহেব পুলিশ ইন্সপেক্টরকে ইশারা করলেন। ওকে এখান থেকে নিয়ে যাওয়া উচিত। সুভাষ শোভাকে হাত ধরে রুমে নিয়ে গেল। ওর মুখ চেপে ধরে ওর ঠোঁটে ওর ভালোবাসার ছাপ দিয়ে দিল। শোভা হঠাৎ করেই ওর উপর কর্তৃত্ব করতে দেখে একেবারেই ঘাবড়ে গেল। আমি তাকে ছেড়ে যাব না। এদিকে ভৃত্যটি ইন্সপেক্টরের আগমনের খবর দিল। সুভাষ লোকটিকে ঘাট ধরে উঠোনে বের করে আনল এবং তাকে নিচে ফেলে দিল। ইন্সপেক্টর লোকটিকে তার হেফাজতে নিলেন। আমি নিজে আসিনি, আমাকে আনা হয়েছিল, লোকটি পামির দিকে ইশারা করে বলল। পামির হৃদস্পন্দন প্রচণ্ডভাবে স্পন্দিত হচ্ছিল। তার কপালে ঘামের বিন্দু দেখা যাচ্ছিল। সুভাষ পামির দিকে এগিয়ে গেল। আমি ভাবতেই পারিনি যে তুমি এতটা হেলে পড়বে। সুভাষ ভয় পেয়ে গেল এবং সুভাষের জোরে গর্জন শুনে পিছিয়ে গেল। আমার স্ত্রীর যদি কিছু হতো, বিশ্বাস করো, আমি তোমার শরীর থেকে আত্মা কেড়ে নিতাম। সুভাষ প্রচণ্ড রেগে গর্জন করল। পামি কাঁদতে কাঁদতে অভিযোগের ভঙ্গিতে তার দিকে তাকাল। আমি আর কিছু করার আগে এখান থেকে চলে যাও এবং আর কখনো এই বাড়িতে পা রাখো না। সে রাগে শুধু বলেছিল, ছেলে, ও তোমার মাসির মেয়ে, তাই এই ব্যাপারটা ছেড়ে দাও। মা, তোমার জানা উচিত যে ও মাসির মেয়ে, তাই আমি ওকে পুলিশের হাতে তুলে দেইনি। ওকে পুলিশের হাতে তুলে দিতে আমার বেশি সময় লাগবে না। সুভাষ ঠোঁট কামড়ে এই কথা বললেন। লতা দেবী পামিকে সেখান থেকে চলে যেতে ইঙ্গিত করলেন। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। সুভাষ যদি পামিকে পুলিশের হাতে তুলে দিত তাহলে সে কি করত? তার জীবন বাঁচানোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে লতা দেবী তাকে ড্রাইভারের সাথে বাড়ি পাঠিয়ে দিলেন। আমাকে ক্ষমা করুন, আজকের পর থেকে আমি আর এমন কিছু করব না। লোকটিও হাত জোট করে ক্ষমা চাইছিল। রাজেন্দ্র সাহেব পুলিশ ইন্সপেক্টরকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য ইঙ্গিত করলেন। সুভাষ শোভাকে হাত ধরে ঘরে নিয়ে গেলেন। তিনি তার মুখ চেপে ধরে তার ঠোঁটে তার ভালোবাসার ছাপ দিলেন। শোভা হঠাৎ করেই স্তব্ধ হয়ে গেল। হঠাৎ করে তাকে এভাবে তার উপর আধিপত্য বিস্তার করতে দেখে সে খুব ঘাবড়ে গেল। আমি তাকে ছেড়ে যাব না। এদিকে ভৃত্যটি ইন্সপেক্টরের আগমনের খবর দিল। সুভাষ লোকটিকে ঘাট ধরে উঠোনে বের করে আনল এবং তাকে নিচে ফেলে দিল। ইন্সপেক্টর লোকটিকে তার হেফাজতে নিলেন। আমি নিজে আসিনি, আমাকে আনা হয়েছিল, লোকটি পামির দিকে ইশারা করে বলল। পামির হৃদস্পন্দন প্রচণ্ডভাবে স্পন্দিত হচ্ছিল। তার কপালে ঘামের বিন্দু দেখা যাচ্ছিল। সুভাষ পামির দিকে এগিয়ে গেল। আমি ভাবতেই পারিনি যে তুমি এতটা হেলে পড়বে। সুভাষ ভয় পেয়ে গেল এবং সুভাষের জোরে গর্জন শুনে পিছিয়ে গেল। আমার স্ত্রীর যদি কিছু হতো, বিশ্বাস করো, আমি তোমার শরীর থেকে আত্মা কেড়ে নিতাম। সুভাষ প্রচণ্ড রেগে গর্জন করল। পামি কাঁদতে কাঁদতে অভিযোগের ভঙ্গিতে তার দিকে তাকাল। আমি আর কিছু করার আগে এখান থেকে চলে যাও এবং আর কখনো এই বাড়িতে পা রাখো না। সে রাগে শুধু বলেছিল, ছেলে, ও তোমার মাসির মেয়ে, তাই এই ব্যাপারটা ছেড়ে দাও। মা, তোমার জানা উচিত যে ও মাসির মেয়ে, তাই আমি ওকে পুলিশের হাতে তুলে দেইনি। ওকে পুলিশের হাতে তুলে দিতে আমার বেশি সময় লাগবে না। সুভাষ ঠোঁট কামড়ে এই কথা বললেন। লতা দেবী পামিকে সেখান থেকে চলে যেতে ইঙ্গিত করলেন। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। সুভাষ যদি পামিকে পুলিশের হাতে তুলে দিত তাহলে সে কি করত? তার জীবন বাঁচানোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে লতা দেবী তাকে ড্রাইভারের সাথে বাড়ি পাঠিয়ে দিলেন। আমাকে ক্ষমা করুন, আজকের পর থেকে আমি আর এমন কিছু করব না।
লোকটিও হাত জোট করে ক্ষমা চাইছিল। রাজেন্দ্র সাহেব পুলিশ ইন্সপেক্টরকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য ইঙ্গিত করলেন। সুভাষ শোভাকে হাত ধরে ঘরে নিয়ে গেলেন। তিনি তার মুখ চেপে ধরে তার ঠোঁটে তার ভালোবাসার ছাপ দিলেন। শোভা হঠাৎ করেই স্তব্ধ হয়ে গেল। হঠাৎ করে তাকে এভাবে তার উপর আধিপত্য বিস্তার করতে দেখে, সে সুভাষকে কোলে নিয়ে চলাফেরা করতে দেখে সে কাঁপতে শুরু করে এবং পিছনে সরে যেতে থাকে। যখন সে তোমাকে হুমকি দিচ্ছিল, তুমি আমাকে বলতে পারতে না? সুভাষ রাগে তার গাল কামড়ে ধরে বলল, আমি ওই লোকদের ভয় পেয়েছিলাম। সুভাষ মাথা ঘুরিয়ে বলল, ওই লোকদের সাথে আর কে আছে? মানে মা? শোভা তাড়াতাড়ি নিজেকে সামলে নিল। সে সুভাষকে তার শাশুড়ির কথা কিছু বলতে চাইল না। সুভাষ আবার তার ঠোঁটে তার ভালোবাসার মোহর মেরে দিল। এখন আমি কিছু শুনব না। এখন শুধু শাস্তি, আর শাস্তিই হবে আমার ভালোবাসা। সে এইভাবে কথা বলল। শোভা দুই হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। কি হয়েছে? তুমি কাঁদছ কেন? সুভাষ রেগে গেল। তুমি আবার আমাকে শাস্তি দেবে? এটা আমার দোষ ছিল না, সব মামির দোষ ছিল। সে আমাকে এই সব করতে প্ররোচিত করেছিল। তাহলে তুমি কেন আমাকে শাস্তি দিচ্ছ? তুমি কি বলতে চাও আমি তাকে শাস্তি দেব? পাগলি মেয়ে, আমার ভালোবাসা শুধু তোমার জন্য। আমার পাগলামি, আমার আবেগ, আমার ভালোবাসা সবকিছু তোমার জন্য। সে তাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল, কিন্তু তুমি আমাকে এখনো পর্যন্ত বলনি যে তুমি আমাকে ভালোবাসো কিনা। শোভার সুর আবার একই জায়গায় আটকে ছিল। সে চাইছিল সে কথাটা মুখে প্রকাশ করুক, আর সুভাষ তাকে এত জ্বালাতন করছিল। যদি তুমি আমাকে তোমাকে ভালোবাসতে দাও, তাহলে আমি তোমাকে বলবো আমি তোমাকে কতটা ভালোবাসি। সে তার জিভ ম্লান করে বিছানায় পড়ে গিয়েছিল। আমি তোমাকে খুব ভালোবাসি। অবশেষে সে ঠোঁট দিয়ে তা প্রকাশ করেছিল। আমি বুঝতে পেরেছিলাম যে তুমি আমাকে অনেক ভালোবাসো। সে লজ্জা পেয়ে আমাকে বলল। সুভাষ জোরে ধাক্কা দিয়ে বলল। এটা ছিল তাদের প্রেমের গল্প, এবং তোমরা যেখানেই আমার ভিডিও দেখো, কমেন্টে তোমার শহর এবং রাজ্যের নাম বলো। তোমার মন্তব্যগুলো পড়ে আমি খুব আনন্দ পাই, এবং যারা আমার ভিডিও দেখে লাইক এবং শেয়ার করে তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। যদি আজকের গল্পটা তোমার ভালো লাগে, তাহলে ভিডিওটা লাইক করো এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। এবং হ্যাঁ, যদি তুমি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আগামীকাল আমরা আরেকটি নতুন আকর্ষণীয় গল্প নিয়ে দেখা করব। তোমার ভালোবাসা এবং স্নেহ আমার উপর সবসময় রাখো। সকল বন্ধুদের প্রতি আমার ভালোবাসার শুভেচ্ছা। সুখী থাকুন, সুস্থ থাকুন, শান্ত থাকুন। খুব ঘাবড়ে গেল। সম্পূর্ণ লাল দেখাচ্ছিল। শুরু করেছিলেন। রাপ কথা বলতে যাচ্ছিলে।